সো রিসার্চ পেপার আমি হচ্ছে কি এখন মানে আজকে থেকে আপনাদের হচ্ছে গাইড করবো যে কীভাবে রিসার্চ পেপার লিখতে হবে। তার আগে আপনারা হচ্ছে আবার বলে দিচ্ছি, আপনাদের কিন্তু টিম করতে হবে, তাই না? একজন থেকে 4 জনের টিম। তো টিম যারা যারা করেন নাই করে ফেলেন, আর যারা করছেন তারা তো করছেনই। তো আমাদের রিসার্চ পেপার মানে আমরা অ্যাকচুয়ালি কি করতে চাই, আমরা হচ্ছে এই কোর্স থেকে মিনিমাম 1টা থেকে 2টা রিসার্চ পেপার যদি পাবলিশ হয়। রিসার্চ পেপার মানে কি? ফার্স্ট অফ অল আপনাদের বুঝতে হবে যে রিসার্চ পেপার হচ্ছে এমন একটা পাবলিকেশন যেটা ওয়ার্ল্ডে যে কোনো জায়গা থেকে দেখা যাবে। এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল পাবলিকেশন। এবং আপনার যদি একটা রিসার্চ পেপার থাকে, এখন হচ্ছে যেটা সুবিধা এবং অসুবিধা সেটা হচ্ছে আপনারা যারা হচ্ছে এখান থেকে পড়ার পর বাইরে চলে যেতে চান, বাইরে চলে যেতে চাইলে বা যে কোনো জায়গায় স্কলারশিপ নিতে চাইলে রিসার্চ পেপার হচ্ছে সবচেয়ে বেশি কাজে দেয়। কেন কাজে দেয়? কারণ হচ্ছে যেটা এর আগেও আমি বলছি, আবার বলতেছি যে আপনাদের সবারই একটা কিন্তু ভালো সিজি কিন্তু থাকে। মোটামুটি সবারই হচ্ছে আপনাদের মতো যেগুলো ভার্সিটি আছে সবারই দেখবেন যে 3 পয়েন্টের উপরেই সিজি আছে সবারই। আপনারা যারা আইএলটিএস দিচ্ছেন বা আইএলটিএস দিবেন সবারই কিন্তু 6.5 থেকে 7.5 এর ভেতরে একটা স্কোর থাকে, মোটামুটি কম বেশি এটাই থাকে। সো আপনারা যখন অ্যাপ্লাই করেন বাইরে তখন স্কলারশিপের ওরা আসলে দেখে কি মোস্ট অফ দ্য পিপল আমাদের ভার্সিটির যারা এবার এরকম জায়গা থেকে যারা যায় তারা স্কলারশিপ আমেরিকা বা যেগুলো হচ্ছে গিয়ে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি এগুলোতে পায় না। ইউরোপের অনেকে স্কলারশিপ পায়, বাট এগুলোতে স্কলারশিপ পাওয়া টাফ হয়ে যায়। কারণ হচ্ছে আপনারা যে অ্যাপ্লিকেশন দেন বাকি সব স্টুডেন্টের সেম অ্যাপ্লিকেশন, সবারই হচ্ছে আইএলটিএস স্কোর 6.5 থেকে 7.5 এর ভেতরে, সবারই সিজি 3 উপরে। তাইলে আপনার সাথে তার পার্থক্য হবে হচ্ছে এই একটা জায়গা, সেটা হচ্ছে রিসার্চ পেপার। রিসার্চ পেপার আপনার যদি থাকে তাহলে আপনি ভবিষ্যতে যদি কখনো বাইরে যেতে চান, আপনার এই একটা রিসার্চ পেপার হতে পারে হচ্ছে আপনার অন্যান্য স্টুডেন্টদের নাই। আপনি যদি আপনার ফ্রেন্ড সার্কেলে কথা বলে দেখেন দেখবেন যে তাদের আসলে রিসার্চ পেপার নাই। এই ইউনিভার্সিটির অ্যাটলিস্ট কারো কাছেই নেই। যারা আন্ডার গ্রেড করতেছে এই অবস্থায় রিসার্চ পেপার আমি দেখি নাই এখনো কারো আছে। ডিপ্লোমাতে অনেকেই চেষ্টা করতেছে রিসার্চ পেপার করার, আমার সাথে অনেকেই কাজ করতেছে। তো ওদের অনেকের হয়ে যেতে পারে এবং ওরা আশা করি বাইরেও চলে যাবে। কিছু ব্রাইট আছে, সবার যে নাই তা না, অনেকে চেষ্টা করতেছে, অনেকে মানে জল পানি খেয়ে লাগছে যে আমার একটা রিসার্চ ব্যবস্থার দরকার, আপনি করেন আমার সাথে, আমি আছি। সেই রকম আছে অনেক। আবার অনেকে হচ্ছে কি আপনার ট্রাই করতেছে যে রিসার্চ পেপারগুলো পাবলিশ করতে, কিন্তু তার ফ্রেন্ড নাই বা কোনো সাপোর্ট নেই, এই জন্য পাচ্ছে না। তো এখন হচ্ছে আপনাদের আমি এই কোর্সে একটা ম্যান্ডেটরি করে দিছি রিসার্চ পেপার এই কারণে যে অ্যাটলিস্ট আপনারা 4th ইয়ারের স্টুডেন্ট, সিএসসির স্টুডেন্ট, সো আপনারা হচ্ছে রিসার্চ নিয়ে যেন কোনো কিছু শিখতে পারেন এবং ভবিষ্যতের জন্য কাজে লাগে। সো এইটাই হচ্ছে 20 মার্ক। আর মেশিন লার্নিং যেহেতু এটা ল্যাব ক্লাস না, এই জন্য প্রজেক্ট দিতে পারতেছি না, প্রজেক্টের বদলে আসলে এটা থিওরি ক্লাস হয়ে গেছে, এই জন্য আমরা হচ্ছে এইখান থেকেই নাম্বারগুলো তুলব। তো রিসার্চ পেপারে 20 মার্ক মানে কি আপনি A+ কোনোভাবেই পাবেন না যদি আপনি রিসার্চ পেপার না করেন। পাবেন যদি হচ্ছে রিসার্চ পেপার ছাড়াই আপনি 80-তে 80 তুলতে পারবেন। যেহেতু আপনাদের কারো অ্যাটেন্ডেন্সই 100% এখনো নাই, অলরেডি আপনাদের অ্যাবসেন্ট চলে গেছেন অনেকেই, তার মানে এটা সম্ভব না। লেকচার 2-3 পাইছি, ওরা আজকে 5-6 4 মাঝখানে গ্যাপটা হলো। 4 হচ্ছে কি আপনাদের যে মেকআপ আছে, আপনি এর আগে ক্লাসটা মিস করছেন, এটা 6 নাম্বার লেকচার। হ্যাঁ 5 নাম্বার লেকচার মিস করছে। 5 নাম্বার লেকচার 2টা করে লেকচার না একদিনে মেশিন লার্নিং এ। আপনারা কি 3 ঘন্টার ক্লাস মানে 3 ঘন্টার ক্লাস টানা না, এটা কিন্তু 2টা ক্লাস মার্চ করা। রুটিনে একটা ক্লাস দাও, রুটিনে একটা দেওয়া থাকলো 2টা ক্লাস মার্চ। আচ্ছা ইট ডাজন্ট ম্যাটার, আপনি হচ্ছে গিয়ে চেষ্টা করবেন লেকচার পাস অ্যাটেন্ডেন্স দিয়ে বসতে হবে। क्या बेस्ट আচ্ছা এইখানে
আমার রিসেন্টলি পাবলিশড একটা রিসার্চ পেপার দেওয়া আছে, তাই সবাই খেয়াল করেন, কথা নিজেদের মধ্যে কথা বলে। তো সবাই একটু খেয়াল করেন, রিসার্চ পেপারে আমি হচ্ছে আপনাদের আজকে পরিচয় করে বলছি রিসার্চ পেপার আসলে কীভাবে লেখে এবং কী বিষয়ে লেখে। এখানে অনেক হিসিবিসি দেখা যাচ্ছে, সো ভয় পাওয়ার কারণ নাই। কারণ এর আগের দিন জুম ছিল, কী দিয়ে জানি আমি জুমটা আর করতে পারছি না, হঠাৎ করে জুম হয়ে গেছিল না এর আগে। আমি গাড়ি কি পিছনে একটা চাপ দিছি না এটা আন্দাজে আমি ওই দিন মানে ওই দিন আন্দাজের ভিতর কীভাবে জানি হয়ে গেছে। সেন্সার আমাদের আমি পিছনে একটা চাপ দেই যদি ওই এটা মনে হয় চাপ মানে কিসের Parkinson disease detection from brain MRI images using deep convolutional neural network। এটার মানে হচ্ছে আমরা এমন একটা মডেল তৈরি করছিলাম বা এমন একটা মেশিন লার্নিং মডেল তৈরি করছিলাম যেটা আপনাদের ব্রেন এমআরআই ইমেজ দিয়ে, ব্রেন এমআরআই ইমেজ থেকে আপনারা হচ্ছে অটোমেটিক একটা লোকের পার্কিনসন আছে কিনা এটা ডিটেক্ট করতে পারবে। সো ব্রেন এমআরআই ইমেজটা দেখতে আসলে কেমন? ব্রেন এমআরআই ইমেজ হচ্ছে এই যে আপনারা এই যে এই টাইপের দেখতে যে ইমেজগুলো আছে না, এগুলোকে বলে ব্রেন এমআরআই। এগুলো হচ্ছে কি আপনার ডায়াগনস্টিক সেন্টারে করে, সিটি স্ক্যান করে, সিটি স্ক্যান করে আপনাদের এমআরআই জেনারেট করে। হ্যাঁ, সো এমআরআই অনেকেই চিনেন, অনেকে চিনেন না, ওটাও আছে একজন। তো এইখানে হচ্ছে আপনাদের যেটা কাজ করা আছে এটা হচ্ছে পার্কিনসন ডিজিজটা। প্রথমে কি পার্কিনসন ডিজিজ হচ্ছে যে ডিজিজে আপনাদের হাত পা কাঁপে, ঠিক আছে, অনেকেরই আছে এই সমস্যা। এটা বেসিক্যালি 30 বছরের পর থেকে 60 বছর পর্যন্ত মানুষদের বেশি দেখা যায়, যে কোনো কিছু করতে গেলে হাত পা কাঁপতে থাকে বা আপনার হাঁটা চলায় কাঁপাকাঁপি আছে, ওটা হচ্ছে পার্কিনসন ডিজিজ বলে। এটা একটা ডিজিজ এবং এই ডিজিজটা অ্যাকচুয়ালি ব্রেন থেকে হয়, ঠিক আছে, ব্রেন থেকে হয় এবং আস্তে আস্তে এই ডিজিজটা খারাপ পর্যায়ে যাইতে থাকে। এক সময় নাম ভোলা শুরু করে দেয় মানুষ এই ডিজিজ যাদের হয়। তো বাংলাদেশে প্রচুর পরিমাণে এই ডিজিজে আক্রান্ত মানুষ আছে, কিন্তু তারা জানে না যে তারা পার্কিনসনে আক্রান্ত, কারণ এইটা আসলে ওইভাবে কোনো স্ক্যান করে আসে না। মানে ডিরেক্ট কোনো ডাক্তারের কাছে গেলে সে আপনাকে ডিরেক্ট বলতে পারবে না যে তার পার্কিনসন আছে কি নাই, তার জন্য অনেকগুলো টেস্ট করা লাগে। তো আমরা এখানে যে প্রবলেমের সলিউশনটা দিতে চাইছি যে অনেকগুলো টেস্ট না করে শুধুমাত্র একটা টেস্ট করে কিভাবে ডিটেক্ট করা যায় যে ওর পার্কিনসন আছে কিনা। সো সেটা শুধুমাত্র ব্রেন ইমেজ দিয়ে। তো আপনাদেরও আইডিয়াগুলো হচ্ছে এরকম হইতে হবে যে প্রথম আইডিয়া হবে যে আমরা কোনো একটা প্রবলেম প্রথমে ঠিক করব, প্রবলেম ঠিক করে ওই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। প্রবলেমের কোনো অভাব নেই বাংলাদেশের, দুনিয়ার সব প্রবলেম বাংলাদেশে। যেমন এই রুমে বসে থাকলেও এই রুমে এই যে গরমে আপনারা সেদ্ধ হয়ে যাবেন একটু করে যদি এসি বন্ধ হয়ে যায়। সো তারপর এখানে কোনো আলো বাতাস আসা যাওয়ার কোনো ওয়ে নেই, যদি আগুন ধরে যায় এই রুম পুরো একদম সবাই শেষ। সো মানে আমি জাস্ট বললাম যে বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে হচ্ছে প্রবলেমের কোনো শেষ নেই। আপনি যদি চান তো আপনি হচ্ছে একটা মানে এইখান থেকে এইটুকু হেঁটে যাওয়ার মধ্যে 10টা প্রবলেম আপনি খুঁজে পাবেন। সো আপনি এমন না যে আপনাকে নিজে থেকে ইনভেন্ট করতে হবে কিছু একটা, ঠিক আছে। রিসার্চ পেপার ইজ অ্যাবাউট প্রবলেম সলভিং, যে আপনি এটা এমনও না যে আপনাকে করে দেখাইতে হবে যে আমি করেই দেখাবো। আপনি জাস্ট প্রবলেমটা বলে আপনার কি মনে হয় এটাও বলতে পারেন, যে আমার মনে হয় যে এই প্রবলেমটা এইভাবে করলে সমস্যার সমাধান হইতে পারে, বাট হইতে হবে এমন না। এটা আপনি বলতে পারেন যে হইতে পারে বা আপনার মনে হয় হইতে পারে। সো এইটা নিয়েও আপনি অনেক কিছু লিখতে পারেন। রিসেন্টলি আপনাদের রেজা স্যারের একটা রিসার্চ পেপার অনেক মোটামুটি অনেক ভালো একটা পজিশন করছে, সেটা হচ্ছে খুবই বেসিক একটা রিসার্চ পেপার। সে করছে কি চ্যাট জিপিটি ভার্সেস গুগল জেমিনাই, এইটার একটা কম্প্যারিজন রিসার্চ পেপার বানাইছে। কম্প্যারিজন মানে হচ্ছে সে দেখাইছে যে চ্যাট জিপিটি ভার্সেস গুগল জেমিনাই হুইচ ওয়ান ইজ বেটার, এইটা হচ্ছে একটা রিসার্চ পেপারের টপিক। সো কি করছে সে হচ্ছে চ্যাট জিপিটিকে কিছু একটা লিখতে বলছে, সেম জিনিস জেমিনাই হচ্ছে গুগলের একটা চ্যাট জিপিটির মতো একটা মডেল, ঠিক আছে, গুগলের একটা চ্যাট জিপিটির মতো মডেল।
সো ও হচ্ছে একবার চ্যাটজিপিটিকে লিখতে বলছে, জেমিনাইকে লিখতে বলছে, দুইজন লিখছে এবং দুইজনের লেখার সে অ্যানালাইসিস করছে যে আসলে কে ভালো লিখছে। এইটাই যে চ্যাটজিপিটিকে একটা ম্যাথ সলভ করতে দিছে, জেমিনাইকে একটা ম্যাথ সলভ করতে দিছে, সেম ম্যাথ। সো এরকম ও সেম জিনিস দুইটাতে দিয়ে 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 বিভিন্নবার দিয়ে দিয়ে ও দেখছে যে আসলে কে কত ভালো সলভ করতে পারে, তার উপরে সে একটা ডিসিশন দিছে যে বোঝা যাচ্ছে যে আমাদের চ্যাটজিপিটি বেটার নাকি জেমিনাই বেটার। সো রিসার্চ পেপার যে খুব কঠিন কিছু হইতে হবে বা খুব কমপ্লেক্স সলভ করতে হবে এমন না। দেখা গেল যে আপনি বাসায় কাজ করছেন, এমন সময় আপনার একটা সমস্যা, এইটা আপনি কোনো একটা সমাধান দিতে চাচ্ছেন, দ্যাটস অলসো ক্যান বি ডান। এখন আমরা এই ডাটা কই থেকে পাইছিলাম, যে আপনি বলছেন যে স্যার এই যে এমআরআই ইমেজ নিয়ে যে কাজ করেছেন, এমআরআই ইমেজ কই পাইছি? সো এমআরআই ইমেজ আসলে আমরা ইন্টারনেট থেকে কালেক্ট করছি। সো আপনি যদি কোনো প্রবলেমের সলভ পেতে আপনার ডাটার দরকার হয়, ডাটা পাইতেও আপনার দূরে কোথাও যাওয়া লাগবে না, অলরেডি গুগল আছে, গুগলে আপনি সার্চ দিলে সব চলে আসে। সো এটা নিয়েও টেনশন করার কারণ নেই। এখন আসেন একটা পেপারে কয় ভাগে ভাগ করা যায় এটা আমরা একটু দেখি। সো একটা পেপারে কয় ভাগে ভাগ করা যায় এটা আপনাদের একটু বলি। আচ্ছা, আপনাদের যে পেপার লিখবেন এটা কতটুকু হইতে পারে? আচ্ছা, ল্যাপটপ চাইলে লাগাইতে পারেন। দেখেন একটা রিসার্চ পেপারে কি কি থাকে, প্রথমে হচ্ছে সেটা নিয়ে একটু কথা বলি। আপনাদের কতটুকু লিখতে হবে? আপনাদের লিখতে হবে হচ্ছে লেখার হচ্ছে 4 থেকে 6 পেজ। 4 থেকে 6 পেজ আপনাদের লিখতে হবে। এইটুকের ভেতরে আপনাদের একটা রিসার্চ পেপার শুরু থেকে শেষ করতে হবে, ঠিক আছে? সো এই 4 থেকে 6 পেজে আপনারা হচ্ছে কি কি থাকবে সেটা একটু বলি। প্রথমে থাকবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, তারপর আমি প্রতিটা আলোচনা করব। আপনাদের পেপারে মোস্ট অফ দ্য পেপারে এগুলো থাকতে হবে, এই কয়টা পার্ট আপনাদের থাকতে হবে। অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, মেথোডোলজি, এক্সপেরিমেন্ট, রেজাল্ট আর কনক্লুশন অর ফিচার। সো একটা পেপারে এটা লেখা শেষ করো। তো একটা পেপারের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এর অ্যাবস্ট্রাক্ট। এই যে এই অংশটাকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, এখানে লেখাই আছে অ্যাবস্ট্রাক্ট। সো অ্যাবস্ট্রাক্ট জিনিসটা কি? অ্যাবস্ট্রাক্ট জিনিসটা হচ্ছে একটা পেপারের কি করা হয়েছে পুরাটাই আমি
এক প্যারার ভেতর বলতে হবে 300 ওয়ার্ডের ভেতর, 300 ওয়ার্ডের ভেতর, 300 থেকে 400 ওয়ার্ডের ভেতর আমার বলতে হবে যে এই পেপারে কি করা হয়েছে, সারাংশ, সামারি। সো এইখানে বলা হয়েছে যে পার্কিনসন ডিজিজ ইজ আ নিউরোজেনারেটিভ ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই মোটর ইম্পেয়ারমেন্টস এন্ড কগনিটিভ ডিফিসিট। আচ্ছা, এটা আপনারা এখন পড়ে পুরো লাইন বাই লাইন পড়লে অনেক কিছু বুঝবেন না। তো এইখানে যেটা মেইনলি বলা আছে সেটা হচ্ছে পার্কিনসন ডিজিজের একটা সমস্যা। এই সমস্যার সমাধান হিসেবে আমরা একটা মডেল ইউজ করছি যেটার নাম হচ্ছে এফিশিয়েন্ট মেথড। আচ্ছা, এই মডেল কিভাবে ইউজ করব, কেমনে ইউজ করব, এগুলো আমি শিখিয়ে দিব পরে, এখন ওই ক্লাস আমি নিব। জাস্ট আপনারা জাস্ট দেখেন যে কি বলা আছে। সো আমরা একটা ডাটা সেট ইউজ করেছি, সেই ডাটা সেটে 210টা হচ্ছে ইমেজ আছে। সেই 210টা ইমেজের উপর 210টা না, 210টা আছে, 600টা আছে, আর কত আছে না, এই দুইটাই আছে। এই দুইটা ইমেজের উপর বেস করে আমরা এমন একটা মডেল তৈরি করছি যেটা 99% অ্যাকুরেসি আছে। 99% অ্যাকুরেসি মানে হচ্ছে 99% অ্যাকুরেটলি ও বলে দিতে পারবে যে ওই লোকের পার্কিনসন আছে কিনা, জাস্ট ওই ব্রেন এমআরআই ইমেজ। 210টা না, টোটাল আছে হচ্ছে 210টা, 210 আর 600, টোটাল 810টা। হেলদি, হেলদি মানে হচ্ছে ভালো ইমেজ আছে হচ্ছে মানে সুস্থ মানুষের ইমেজ আছে 800টা, 600টা, আর অসুস্থ মানুষের ইমেজ আছে 210টা, এটাই বলা আছে। আচ্ছা, যাই হোক, সো শর্টকাটে পুরো জিনিসটা বলা আছে এখানে, একদম কোনো ঝামেলা নাই। নেক্সট হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন লিখতে হয়। ইন্ট্রোডাকশনে আসলে যেটা বলা আছে সেটা হচ্ছে, আমি পুরো জিনিসটা সামারাইজ করতেছি, পড়ার দরকার নেই। এখানে বলা আছে যে পার্কিনসন ডিজিজ আসলে কাকে বলে। এটা যে শুরু হয়েছে যে ব্রেনে হচ্ছে আমাদের যে নিউরন থাকে, ওই নিউরন আস্তে আস্তে ক্ষয় হয়। আমাদের ব্রেনে একটা জিনিস আছে, নাম হচ্ছে ডোপামিন। আপনারা নাম শুনছেন কিনা, ডোপামিন। সেই ডোপামিন হচ্ছে এক ধরনের হরমোন, সেটা নিঃসরণ যদি কমে যায় বা আস্তে আস্তে শুকায় যেতে থাকে, ওটা একটা তরল, ওটা আস্তে আস্তে শুকায় যেতে থাকলে মানুষের এই কাঁপাকাঁপি শুরু হয়। ঠিক আছে, সো এই রিলেটেড কথাবার্তা বলা আছে যে আপনি যে প্রবলেমটা বলছি, ধরেন এখানে পার্কিনসন ডিজিজ বলা আছে, আপনি ধরেন আপনি অন্য একটা প্রবলেম, ধরেন নিউমোনিয়া নিয়ে বলতেছেন, বা আপনি হচ্ছে ট্রাফিক জ্যাম নিয়ে বলতেছেন। সো ট্রাফিক জ্যাম নিয়ে কিভাবে এই সমস্যাটা আসলে কি, সেইটা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা আছে, এবং কিভাবে এটা সমাধান দেওয়া হচ্ছে এখনো পর্যন্ত, মানে ডাক্তাররা কি করে, তারপর কিভাবে এটা ডায়াগনোস করা হয়, বা কিভাবে এটা সমাধান অলরেডি করা হচ্ছে এখন বর্তমান সময়ে, সেই বিষয়ে এখানে এই পর্যন্ত আলোচনা করা আছে। এবং শেষে বলা আছে যে আমরা কি করতে চাচ্ছি। সো এটা 3 পার্টে ভাগ করা। একটা হচ্ছে যে আমরা এই সমস্যাটা আসলে কি, কেন, কিভাবে, এই সমস্যা নিয়ে কথা বলা আছে। তারপর বলা আছে যে এই সমস্যাটার সমাধান অন্যরা কিভাবে দিছে। আর একটা ভাবে বলা আছে যে শেষে বলা আছে যে আমরা কিভাবে দিছি। সমস্যা, অন্যরা কি বলছে, আমরা কি বলছি, এই 3 পার্টে ইন্ট্রোডাকশন পার্টটা ভাগ করা আছে। আচ্ছা, তো আমি আপনাদের একটা প্রবলেম বলি, প্রবলেমটা আপনারা আপনাদের সলিউশন দেখি আপনাদেরকে কেমন কি সলিউশন দেন। প্রবলেমটা হচ্ছে বাংলাদেশে ঢাকা সবচেয়ে কমন একটা প্রবলেম হচ্ছে ট্রাফিক জ্যাম। তাহলে এই জ্যামের আমাদের বিভিন্ন রকমের সলিউশন আছে। সো এই জ্যামের কিভাবে আমরা সমাধান করতে পারি, আপনার কি মনে হয়? আপনারা, আমি 2 মিনিট সময় দিচ্ছি, চিন্তা করেন, করে আমাকে বলেন যে স্যার এটা এইভাবে করা যেতে পারে যেটা কস্ট এফিশিয়েন্ট হবে এবং রিয়েলিস্টিক হবে। এমন কিভাবে আমরা সলভ করতে পারবো? আপনার কখনো মনে হয়নি জ্যামে বসে যে এইখানে তো এইটা করতে পারতো, তাইলে তো এই জ্যামটা লাগতো না। সো এইরকম আপনার কি মনে হইতে পারে, কি মানে আপনার কাছে কি মনে হয়েছে? আপনাকে 2 মিনিট সময় দিচ্ছি, একটু চিন্তা করেন যে স্যার এইভাবে এই জিনিসটা সলভ করা যেতে পারে এবং সবচেয়ে সহজ উপায় সলভ করা যেতে পারে এইগুলোতে।
একটু চিন্তা করেন। কারো যদি মাথায় কোনো কিছু এসে যায় তাহলে হাত তুলেন, আমি শুনুন। মাথায় তো স্যার অনেক কিছুই আসছে। আচ্ছা, তা বলেন, একটা বলেন যে স্যার এইভাবে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করলে, এই টেকনোলজি বা এই ব্যবস্থা করলে, টেকনোলজির কথা বলতেছে। টেকনোলজি বা ব্যবস্থা বা আপনার কোনো কিছু। ব্যবস্থা বলতে তো স্যার যেমন এখানে পাবলিক ট্রান্সপোর্ট বাংলাদেশে অনেক বেশি, বিভিন্ন কোম্পানি বিভিন্ন বাস কিনে রাস্তায় ছেড়ে দিতেছে। আচ্ছা, ওরা যে যার মতো ইচ্ছা মতো চালায় স্যার। এই জিনিসটা যদি পাবলিক ট্রান্সপোর্ট কমায়, আচ্ছা একজন একজন করে, আগে ওরটা শেষ হোক, তারপর আপনাদের কাছে আমি আসছি সবার কাছে। পাবলিক ট্রান্সপোর্টের এই সংখ্যাটা যদি তারা একটা লিমিটেশনের ভিতরে আনে, পরবর্তী প্রত্যেকটা যে করে দেয়, যেমন এই যে ঢাকা চাকা যে বাসে আমরা চড়ি, এখানে কয়েকটা কাউন্টার ওরা কিন্তু ওদের গন্তব্যের স্থান ছাড়া কিন্তু বাইরে কোথাও থামায় লোক উঠাইতেছে না বা নামাইতেছে না। আচ্ছা, এই জিনিসটা এটা যদি পাবলিক যেগুলো করতেছে ওগুলো যদি এটা করে, পরবর্তী স্যার এখানে আবার অনেক প্রাইভেট কার আছে, যেটা অনেক ফ্যামিলিতে মনে করেন প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্রাইভেট কার। দেশে প্রাইভেট কারের সংখ্যাটা কিন্তু অনেক বেশি রাস্তায়। এগুলো যদি একটা লিমিটেশন আনে, ট্রাফিক রুলস অনেকগুলো আছে যেগুলো অনেকেই ফলো করে না, যেমন স্যার যে পাঠাওগুলো যে চালায়, ওরা যে যার মতো যাইতেছে, পরে লেন বাই লেন চালাইতেছে না, সচলভাবে চালাইতেছে, কোনো ট্রাফিক সমাধান আনে। সো এই উনি যে কথাগুলো বলছে, কথাগুলো কিন্তু কোনোটা খুব একটা ভুল না। সো এইটা হচ্ছে ওনার অ্যানালজি, এক একজনের অ্যানালজি এক এক রকম হবে। ওনার অ্যানালজি যেটা হচ্ছে যে পাবলিক ট্রান্সপোর্ট আমাদের দেশে অনেক ডাইভার্স, অনেক বেশি, যেগুলো কোনো রুল মেনটেন করে না। তো এটার কারণে ট্রাফিক জ্যামে দখল করে নেয়, তার মানে বাঁকা করে বাস থামায় লোক উঠাইতেছে যে যেমন মতো। রাইট। সো এইখানে এটার কোনো রুল নাই, কিন্তু এখানে একটা উনি একটা সলিউশন দিছে, যে এক্সিস্টিং একটা সলিউশন আপনি অ্যাপ্লাই করতে পারি, যেটা হচ্ছে ঢাকার চাকা যেরকম ধরেন বিভিন্ন জায়গায় না থেমে ওরা হচ্ছে নির্দিষ্ট স্টেশনে থামে, এবং একটা টিকিট সিস্টেম আছে, একটা লাইন ধরে সবাই উঠে লাইন ধরে নামে। সো ওদের একটা রুলস অ্যান্ড রেগুলেশনের একটা সিস্টেম আছে, যে কারণে ঢাকার চাকার মতো যদি বাকি বাসগুলো করতো তাহলে হয়তো আমাদের ট্রাফিক জ্যাম কমতো। আর একটা কথা বলছে যে পাঠাওতে হচ্ছে কি এদের কোনো এক্সট্রা কোনো কেয়ার করা হয় না, যেখান থেকে ঢাকার বাইরে থেকে এসেও চালানো শুরু করে। সো গ্রামে ওরা যেভাবে চালায় এখানে ওরা ওইভাবেই চালায়। এরা কোনো রুল যে একটা আছে, একটা রোডের যে একটা সেফটি ইস্যু আছে, বা রাইট সাইড লেফট সাইড বলে একটা কথা আছে, এরা এটা জানেও না, বুঝেও না, কারণ এদের এই রিলেটেড এডুকেশন নাই। সো ওদের একটা এডুকেশনের ব্যবস্থা করা যেতে পারে। আর একটা কি বললেন? আর প্রাইভেট কারের সংখ্যা হচ্ছে ঢাকায় অনেক বেশি। উনি বললো যে আসলে ফ্যামিলি ওয়াইজ রেস্ট্রিক্ট করে দেওয়া উচিত, যে একজন কয়টা প্রাইভেট কার ইউজ করতে পারে। দেখা যাচ্ছে যে এক একজন এক এক গাড়িতে যাওয়া আসা করছে, যার ফলে অনেক অনেক কনজাস্টেড হয়ে গেছে। সো উনি তিনটা প্রবলেম ধরে তিনটা সলিউশন আমাদের দিল, ঠিক আছে? সো ওকে, এইটা ধরেন উনি যদি একটা রিসার্চ পেপার লেখে যে হাউ টু সলভ আ ট্রাফিক প্রবলেম, সো উনি এই তিনটা তুলে ধরতে পারেন। গেল। এরপর তানভীর বলেন কি বলতেছিলেন? আমি বলছিলাম যে আইন যে মানানো সেটা আইন মানলে সব সঠিক হয়ে যাবে। আইন আপনি মানাবেন কিভাবে? এটাই তো প্রবলেম। আপনি যেটা বললেন এটা হচ্ছে প্রবলেম, সলিউশন কি? সলিউশনটা হচ্ছে স্যার ওই যে পুলিশদের একটু না ওটা বলেন। মানে হচ্ছে কি আইন যে প্রণয়ন হবে, মানে মানুষ আসলে বাংলায় মানুষ আইনে পাবে না, ব্যাপার হচ্ছে মানে অন্য কিছু টাকা হবে, টাকা দিতে হবে, যেতে হবে। ওরকম ভাবে আইনটা প্রণয়ন করলে আইন মানতেই হবে। এবং গুলশান এলাকায় আইন না মানলে বা ওই যে থেকে ক্যান্টনমেন্টে আইন না মানলে যে শাস্তি, এগুলো যদি পুরো বাংলাদেশে করা যেত তাহলে যত গাড়ি হোক না কেন, যদি আইন মানে সব ঠিক থাকবে। 8 বছর দক্ষ ড্রাইভার ওরা, মানে ওই যে লেগুনা চালায় যেগুলো, ওগুলো ওইসব ড্রাইভারের সাথে এনা বাসের কম্পেয়ার করলাম না। এনা বাসের ড্রাইভার খারাপ, ওরা তো চাইলে ওরা দক্ষ ড্রাইভার, তো ওরকম ড্রাইভার বাংলাদেশের দরকার। আচ্ছা, উনি দুইটা সলিউশন বলছে, যে দক্ষ ড্রাইভারের দরকার, যে কারণে জ্যাম বেশি হয়, দক্ষ ড্রাইভারের দরকার। একটা কি বললেন? এই রুলস অ্যাপ্লাই করতে হবে, তার জন্য আমাদেরকে আরও ইনভেস্টমেন্ট করতে হবে। মানে আসলে ট্রাফিক পুলিশরা এনাফ টাকা পায় না, বা পুলিশরা মানে এনাফ টাকা না পাওয়ার কারণে তারা হচ্ছে চাঁদাবাজি করে বা অন্যান্যভাবে। মামলা করলে এখানে এই টাকাটা এই সরকারের কাছে চলে যেতেছে, কিন্তু মামলা আলাদাভাবে নিজের ইনকামের কথাটা চিন্তা করতেছে। এখানে যে এই রুলসটা ফলো করা উচিত, বা আজকে ওই লোকটাই 200 টাকা দিয়ে সার্ভ করে যেতেছে, তো ওর তো কোনো শিক্ষা হলো না।
ওতেই পড়বে পরবর্তীতে আবার পড়বে টাকা দিবে। সো এই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো ভালোভাবে ইমপ্লিমেন্ট করা উচিত। করতে হবে। সো আপনারা এখনো পর্যন্ত কোনো টেকনোলজির কথা কেউ বলেন না সবাই। আচ্ছা আকাশ বলুন। বাংলাদেশের ট্রাফিক পুলিশ যারা আছে এই যে নিয়ন্ত্রণ করার সিস্টেমটা আরো হার্ড করতে হবে, কারণ সবাই চোর বাটপার ঘুষ খায়। কিভাবে এটা ট্র্যাক করবেন কিভাবে, মানে এটার কোনো সলিউশন আছে কিনা? মানে প্রত্যেকটা ট্রাফিক জোন যেগুলো আছে স্যার, এই জায়গায় এমন কোনো সিস্টেম থাকবে যেটাতে হচ্ছে মানে উনি মানে হচ্ছে ই হবে, মানে হচ্ছে কোনো কিছু যারা নিয়ন্ত্রিত হবে দেখবে যে উনি কোনো কিছু মানে হচ্ছে লেনদেন করতেছে কিনা, ওনার হাত মানে হচ্ছে ড্রাইভারের সাথে ওনার হাত লেনদেন হচ্ছে কিনা, এই ধরনের মানে ট্রাফিক যে রুলস আছে এর বাইরে কোনো কিছু করতেছে কিনা, এই জিনিসগুলো যদি হচ্ছে কোনো একটা সেন্ট্রাল জায়গা থেকে দেখা হয় মানে মেইনটেইন করা হয়, তাহলে একটা সলিউশনকে মানে হচ্ছে ট্রাফিক পুলিশরা ঘুষ নিতে পারবে না। এটা হচ্ছে এক নম্বর সলিউশন। যখন ঘুষ না নিতে পারবে তখন ফর এক্সাম্পল স্যার ধরুন আপনি যে কোনো একটা জায়গায় ক্ষেত্রে যেমন স্টপেজগুলো আছে, স্টপেজের ক্ষেত্রে ধরেন যে লোকাল বাস যেগুলো প্রথম যে বাস থাকে এরপরে আরো 5টা বাস থাকে, কি প্রথমটা যাইতে পারতেছে না, পরের বাসটা আসতে পারতেছে না প্রথমটা। এখন হচ্ছে ফার্স্ট যে বাসটা ও কিন্তু ট্রাফিক পুলিশের সামনে দাঁড়ায় আছে, যাইতেছে না। এখন হচ্ছে যে যখন কোনো কোনো ওখানে দাঁড়ায় থাকবে প্রত্যেকটা বাসের হচ্ছে এমন সিস্টেম থাকবে যে একটা কিউআর থাকবে মানে বড় সড়ো, মানে বাসের ডিটেলস থাকবে ওই কিউআর এর মধ্যে, ধরেন এমন একটা সিসিটিভি ফুটেজের মধ্যে থাকবে যে ওই কিউআরটা হচ্ছে মানে স্ক্যান করে দিতে পারবে। ও যদি অবৈধ কোনো কিছু করে সাথে সাথে ওটা মানে ওই ডেটা মানে সেন্ট্রাল কোনো একটা জায়গায় চলে যাবে, অন্য একটা জরিমানা দিয়ে দিবে, ও যাতে রাস্তায় না বেরোতে পারে, অথবা ওর হচ্ছে একটা জরিমানা এই জরিমানা পরিশোধ না করলেও বেরোতে পারবে না। তখন ওই ভয় হলেও ও মানে ওই স্টপেজটাতে দাঁড়াবে না, নির্দিষ্ট 1 মিনিট থাকবে 1 মিনিটই দাঁড়াবে, এর থেকে ওই কিছু দাঁড়াতে পারবে না। এটা একটা সলিউশন দিতে পারছে। ইটস আ ভেরি গুড কনসেপ্ট। উনি যেটা বললো যে এটা হচ্ছে সহজে ট্র্যাক করার একটা উপায় হচ্ছে প্রতিটা বাসে একটা করে কিউআর কোড লাগানো থাকবে, বড় করে কিউআর কোড লাগানো থাকবে। কারণ হচ্ছে বাসের নাম্বার প্লেটের যে অবস্থা সেগুলো আসলে রিড করা যায় না, সেগুলো হচ্ছে বাংলাদেশি ক্যামেরায় এই অ্যাপ্লিকেশনটা বারবার অ্যাপ্লাই করার চেষ্টা করা হচ্ছে, যে পদ্মা সেতুতে, তারপর হচ্ছে বিভিন্ন যে টোল সেন্টার আছে এগুলাতে, যে এই গাড়ির ডিটেলসগুলো ট্র্যাক করবে। কিন্তু সমস্যা হচ্ছে গাড়ির নাম্বার প্লেটগুলো একটার সাথে একটা কালো, একটা স্পষ্ট, আবার সেম নাম্বার প্লেটে একাধিক গাড়ি আছে, এটাও একটা প্রবলেম। সো এইটা সলিউশন হিসেবে উনি একটা গুড সলিউশন দিচ্ছে, সেটা হচ্ছে যে আমরা গাড়িতে কিন্তু স্যার কিউআর কোড অ্যাপ্লাই করতে পারি। কিউআর কোড অ্যাপ্লাই করে আমার হচ্ছে ইয়া করতে পারি, জাস্ট ডাটাবেজে ওই গাড়ির আইডিগুলো দেওয়া থাকবে। কিউআর কোড খুব অ্যাডভান্স না, কিউআর কোড জেনারেট করা খুবই জেনারেট করা বলতে না, আমি বলতে চাই কিউআর কোডের 2 দিন টাকা পয়েন্ট যদি একটু স্প্রে করে চেঞ্জ করে দেয় কিউআর কোড শেষ। না আমি বলছি স্যার সেটাই বলতেছি যে যদি ওই গাড়ি ডিটেক্ট করতে মানে সবগুলা গাড়ির ক্লিয়ার কিউআর কোড ম্যান্ডেটরি, মানে উনি যেটা বলছে আর কি, যে কিউআর কোড দেওয়া হবে। এবং শুনেন, কোনো প্রবলেমের সলভই পারফেক্ট না, আপনারা যেটা বলছেন কোনোটাই পারফেক্ট সলিউশন না। সো আসলে ওই যে এখানে আমার দেওয়া আছে 99% অ্যাকুরেসি, তার মানে স্টিল 1% আছে যে 1%-এর প্রবলেম আছে, তাই না? সো এইভাবে দেখলে হবে না, বাট ওনার যে চিন্তাটা এটা একটা পজিটিভ ওয়েতে আমরা চেষ্টা করবো যে দেখার। সেটা হচ্ছে যে উনি বলছে কিউআর কোড থাকলে কি হবে, অনেক দূর থেকে একটা ক্যামেরা স্ক্যান করে স্পিড মাপে যেরকম ভাবে দূর থেকে হ্যাঁ, চলে যেতে ওই ডিটেলস সব চলে আসবে। এবং কোনো গাড়ি যদি ঠিকঠাক না করে পুলিশ দূর থেকে গানটা ধরে জাস্ট ওর নামে হচ্ছে একটা কেস করে দেবে। লাইসেন্স আছে কিনা অথবা ওর গাড়ি ঠিক আছে কিনা, স্যার অথবা প্রত্যেকটা যে স্টপ পয়েন্টে বা যেখানে গাড়ি আসা যাওয়া করে ওখানে যদি ওটা কিন্তু ভালো জিনিস, ওইটা ভালো, কিন্তু কিউআর বলতে এনএফসি ইউজ করে এটা। জি স্যার এনএফসি চেঞ্জ করা, স্যার চেঞ্জ করা। আচ্ছা ওকে, মানে ওই তো মানে একটা কোড বারকোডের মতো একটা জিনিস আপনাদের ইয়া করতে হচ্ছে। ডিজিটাল সিস্টেম করলে বা ও এই লেন দিয়ে গেছে তা ওইটা সেন্সরে বা সেন্স করলো যে এখান থেকে এই গাড়িগুলো গেছে। এইখানে আবার কথা আছে, আপনার হচ্ছে সেন্সরে সেন্স করার জন্য রোড স্ট্যাটাস কনসিস্টেন্ট হতে হবে। মানে আপনার রোডটা, বাংলাদেশের রোড কনসিস্টেন্ট রোড না বলতে কি বোঝায়, বাংলাদেশে কোনো রোডে লেন আছে, কোনো রোডে লেন নাই, কোনো রোডে হচ্ছে সাদা দাগ দেওয়া আছে, কোনো রোডে নাই। সো ওই যে টেসলা হচ্ছে কি ইন্ডিয়া আর বাংলাদেশে ট্রাই করছিল যে ওরা অটোমেটেড ভেহিকেলটা ইউজ করতে পারে কিনা বাংলাদেশে এবং ইন্ডিয়ায়, তো ওরা ফেল করছে। কারণ হচ্ছে আমেরিকায় ওই গাড়িটা ঠিকঠাকভাবে রাস্তা বুঝে যাইতে পারে, কারণ হচ্ছে আমেরিকায় রাস্তার মাঝখান দিয়ে একটা ইয়েলো লাইন দেওয়া আছে এবং দুই সাইডে দুইটা হোয়াইট লাইন দেওয়া আছে, ক্যামেরা বুঝতে পারে না, ক্যামেরা ওইটা দেখে বুঝে আসো। কিন্তু বাংলাদেশে আসলে এরকম কোনো বোর্ডের ডিম কিছু নাই,
যে কারণে আপনাদের লেন বোঝার কোনো সেন্সর আসলে আপনি ওইভাবে খাটাইতে পারবেন না। মানে লেন না বোঝারও যেমন এখানে এই একটা পয়েন্ট, প্রত্যেকটা গাড়িতে যদি ইউনিকলি কোনো কিছু দেওয়া থাকে বা ডিজিটাল টাইপ যে কোনো ওটা ইউনিক জিনিসই হচ্ছে ওটার লাইসেন্স। স্যার লেন ওর চেঞ্জ করা দেখা লাগবে না, ও এখান থেকে গেছে, এখানে একটা ডিভাইস আছে সাপোজ যেটা সেন্স করছে যে এখান থেকে এই ডিভাইসগুলো গেছে। আচ্ছা, তো ওর কাছে এই রেকর্ডটা থাকবে যে এই রাস্তা কয়েকভাবে ভাগ হয়েছে বা কোন দিক যাইতে পারে বা আসার বিষয়। তো এটা যখন আরেক জায়গায় যাবো তখন তো এটা বোঝা যাবে যে এটা এইভাবে গেছে বা আসার বিষয়। আর যদি ক্যামেরা সিসি ক্যামেরা যেগুলো যদি আরো ইমপ্রুভমেন্ট করা যায় যে কোন ভেহিকলটা, তার মানে সেন্সরের মাধ্যমে তো এটা এই করতে পারতেছে যে এই ভেহিকলটা গেছে বা নিয়ম কানুন মানে না। আচ্ছা, দ্রুত So, গতিতে গেলেও আপনারা যেটা বলছেন, মানে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে অ্যাকচুয়ালি হিউজ অ্যামাউন্ট অফ ইনফ্রাস্ট্রাকচার কস্ট, অনেক কস্ট। এটা হচ্ছে ভেরি এক্সপেন্সিভ, মানে $1 মিলিয়ন আসলে খরচ করা লাগবে এগুলো ইমপ্লিমেন্ট করতে। এবং অ্যাকচুয়ালি সেন্সর ইমপ্লিমেন্ট করলে সবচেয়ে কঠিন যে কাজ হয় এটা হচ্ছে মেনটেন করা। মেনটেন করতে গেলে দেখা যায় যে আপনার সেন্সর যারা আপনারা কাজ করছেন ডিএলডি মেলডি হোক বা যেটাই হোক, এটা খালি নষ্ট হয়, মানে এটা কিছু হইলেই নষ্ট হয়। সো এই মেনটেনেন্স কস্ট যে টাকা দিয়ে আপনি কিনবেন, মেনটেনেন্স কস্ট আরও বেশি। বাংলাদেশে মেট্রো রেল কিন্তু স্টিল লাভের মুখ দেখতে পাচ্ছে না ভালোভাবে, স্টিল এক্সেস লাভ করতে পারছে না, কারণ হচ্ছে ওদের এত মেনটেনেন্স কস্ট যায় যে ওরা হচ্ছে লাভের চেয়ে লস বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, সো আপনারা বলেন তো কোনটা, একটা জিজ্ঞেস করি যে টেকনোলজিক্যাল কস্ট ছাড়া আমরা কোন জিনিসটা ইউটিলাইজ করতে পারি সবচেয়ে বেটার? কোনো টেকনোলজিক্যাল কস্ট ছাড়া টেকনোলজি ইউজ করতে পারি এমন একটা ডিভাইস যেটা হচ্ছে টেকনোলজিক্যাল কস্ট আমার এক্সট্রা পে করা লাগবে না, আমরা জাস্ট কিছু সফটওয়্যার ইউজ করে টেকনোলজিটা ইউজ করব। সবচেয়ে বেস্ট অপশন কি? মানে উনি তো সেন্সরের কথা বললো, সেন্সর উনি রাস্তায় লাগাবে, এখানে লাগাবে। আচ্ছা, উনি বললো কিউআর কোড দেখার জন্য আমার একটা কি লাগবে, এক্সট্রা একটা ক্যামেরা লাগাইতে হবে রাস্তার উপর, এরকম বললো। সো এই সব জিনিস আলাদা কস্ট ছাড়া কীভাবে করতে পারে? যেমন বর্তমানে প্রত্যেকটা গাড়ির যে নাম্বার প্লেট থাকে ওগুলো সম্পূর্ণ ডিজিটালাইজ, একটাও কাজ করে না। কাজ করে না। স্যার কাজ করে কেন? সব কিছু আছে কিন্তু আমাদের উপরে যে ক্যামেরা বা যেটা আমরা সেন্স করবে ওই জিনিসগুলো আমাদের ডিজিটাল প্লেটে তো লাগবে, আমাদের ওই জিনিসগুলো লাগবে। আচ্ছা, এইগুলা এই মানে সবচেয়ে বেস্ট অপশন কি, আমরা কোনটা ইউজ করতে পারি যেটার জন্য আমাদের আলাদা কস্ট লাগতো? ট্রাফিক লাইট না, সবচেয়ে বেস্ট। যেটা সবার কাছে আছে। স্যার সম্পূর্ণ বেশিরভাগ রোডের ট্রাফিকের কাজই করে পুলিশ ম্যানুয়াল ভাবে এই জিনিসটাকে মেইনটেইন করে। এইটা তো একটা সমস্যা, এটা একটা মেজর সমস্যা যে ট্রাফিক লাইট ইনস্টল করা আছে কিন্তু কাজ করে না, কারণ হচ্ছে যে বাংলাদেশে মানুষ আসলে পুলিশ দাঁড়ায় না থাকলে কথা শুনে না। সো আপনি ট্রাফিক লাইট যতই জ্বালান যতই অফ করেন, শুধুমাত্র গুলশান সার্কেল ছাড়া আর কোথাও। তাহলে আমার মতে তারপরে যে কথাটা বলছে ক্যান্টনমেন্টের ভিতরে যেরকম সেই ক্ষেত্রে ব্যাখ্যাটা হচ্ছে স্যার ক্যান্টনমেন্টের ভিতরে যেরকম যারা হচ্ছে প্রপার সব এখন বাংলাদেশি মেন্টালিটি চিন্তা করতে হবে আপনাকে। বাংলাদেশি মেন্টালিটি চিন্তা অনুযায়ী আমি শেষ করি বাংলাদেশি মেন্টালিটি অনুযায়ী এটা আপনারও মেন্টালিটি আমাদেরও মেন্টালিটি সবার কি, যে আমি যদি আশেপাশে পুলিশ টুলিশ না দেখে আমি আস্তে করে টান দিয়ে চলে যাবো, এটা ম্যাক্সিমামের মেন্টালিটি। সো ম্যাক্সিমামের মেন্টালিটি এইটা অভ্যাস হয়ে গেছে আসলে, যে পুলিশ না থাকলে আশেপাশে কেউ না থাকলে আমি একটা অকাম ঘটাবো, এটা অভ্যাস হয়ে গেছে এবং এটা জেনারেশন বাই জেনারেশন চলে আসছে। সো আপনাকে একটা পুলিশ রাখতেই হবে। আপনি যদি বলেন যে ট্রাফিক লাইট আমি ইমপ্লিমেন্ট করবো, আপনি টাকা খরচ করে করতে পারেন, কিন্তু ওইটা জাস্ট ফর শো হয়ে যাবে। তার জন্য আপনাকে যেটা করতে হবে, ওই যে অটোমেটেড, মানে যেই ট্রাফিক লাইট ক্রস করবে তার আমেরিকায় যেটা করে গাড়ির ছবি তুলে ওই গাড়ির নামে একটা কেস হয়, অটো কেস হয়, স্পিড গান থাকে ওটা দিয়ে কেস করে, রাইট। কিন্তু বাংলাদেশে এটা কাজ করে না, কারণ হচ্ছে বাংলাদেশে আসলে অ্যাট এ টাইম এতগুলা গাড়ি করে, ক্যামেরা আসলে হয়তো একটাকে কেস করবে আরেকটাকে করতে পারবে না। সেই ক্ষেত্রে আরেকজন যদি বলে যে উনি তো গেল, উনিকে কেন কেস করলেন না, সো সেইটা আর একটা মেজর ইস্যু হয়ে যায়। এই জন্যই এগুলো ইমপ্লিমেন্ট করতে পারে না, কারণ এটা পার্শিয়াল হয়ে যায়, মানে একজন কেস খায় আর একজন দেখা গেছে পালাই গেছে।
সো কেস যদি করতে হয় সবাইকে করতে হবে, না করতে হলে কারো করা যাবে না, এরকম একটা মেন্টালিটি আর কি লর থাকে আর কি। এই জন্য সো আমি যেটা বলছিলাম যে আমরা সবচেয়ে ভালো কোন জিনিসটা ইউজ করতে পারি, যেটা হচ্ছে গিয়ে সব অনেকগুলো সেন্সর আছে এবং আমাদের সবার কাছে আছে, সেইটা হচ্ছে আপনাদের স্মার্টফোন। ঠিক আছে, আপনাদের স্মার্টফোন এটা এমন একটা জিনিস যেটার ভেতরে আপনাদের ক্যামেরাও আছে, এটা দিয়ে আপনি চাইলে ইনস্ট্যান্ট আপনি স্ক্যান করতে পারবেন, এটাই আপনি চাইলে এআই ইমপ্লিমেন্ট করতে পারবেন। যেমন ধরেন এটা ধরেন যে এখন হচ্ছে গিয়ে বিভিন্ন এআই মডেল আসছে। ট্রাফিক পুলিশ আমাদের যেটা হয় যে একটা ট্রাফিক পুলিশ যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়ায় থাকে তার আসলে ব্রেন আর ঠিকভাবে কাজ করে না। সো ট্রাফিক পুলিশ যেটা করতে পারে, ওর ফোনে একটা এআই অ্যাপ যদি থাকতো এরকম যে ট্রাফিক এআই, সে কি করতো, সেই ট্রাফিক পুলিশকে বলে দিত এখন এটা বন্ধ করো, এখন এটা ছাড়ো, কি দেখে, গুগল ম্যাপের ডাটা দেখে। গুগল ম্যাপে যেটা লাল হয়ে যাবে সাথে সাথে বলবো যে এটা ছাড়ো, এটা লাল হয়ে গেছে, যেটা হচ্ছে গ্রিন আছে ওটা আর একটু কিছুক্ষণ অফ করা থাকে, এটা চলতে থাকে। ট্রাফিক পুলিশের আমি যেটা দেখছি মোস্ট অফ দ্য প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে এইসব মেজর রুট বনানী মহাখালী এইসব রুটে ওরা চাঁদাবাজি করতে পারে না, কারণ এইসব রুটে মোস্ট অফ দ্য টাইম দেখি যে সিনিয়র অফিসাররা থাকে এবং ভিআইপিরা যাওয়া আসা করে অনেক বেশি। সো এইসব রুটে করে না, একটু এলাকার দিকে গেলে ওখানে করে, ওখানে বেশি করে। ধরেন বাস স্ট্যান্ড এরিয়া, মহাখালী বাস স্ট্যান্ড, এইসব জায়গায় চাঁদাবাজি বেশি হয়। তারপরে হচ্ছে বিভিন্ন বাস স্ট্যান্ড যেখানে বাস দাঁড়ায় এইসব জায়গায়। যাই হোক, তো ওইখানে কি করা যেতে পারে যে ধরেন একটা ট্রাফিক পুলিশ হয় কি, ও জানেই না যে আসলে জ্যামটা কত দূর পর্যন্ত গেছে। সো ওই রাস্তা থামানোর রাস্তা তো থামানো আছে, যেটা বিজয় সরণিতে হয়, ও আসলে জানে না যে ওই জ্যামটা কত দূর পর্যন্ত চলে গেছে, ওরা আগে থামানো আছে। ওর যদি একটা এআই অ্যাপ থাকতো যেটা হচ্ছে গুগল ম্যাপের ওপর বেস করা, যে গুগল ওর লাল হয়ে যাচ্ছে, এআই অ্যাপটা বললো যে এইটা ছাড়েন, এইটায় লাল কম, এইটা আটকায় রাখেন, সো এটা ছেড়ে দিন। ঠিক আছে, তারপর কেস করার বিষয়, ধরুন উনি ওই কিউআর কোডের কথা বললাম, আমরা গাড়িতে কিউআর কোড লাগালাম, ট্রাফিক পুলিশ, আমাদের স্পিড গানের দরকার নাই, জাস্ট হচ্ছে মোবাইলের ক্যামেরা দিয়ে স্ক্যান করে কেস করে দিই। তো আমরা কিন্তু একটা মোবাইল ইউজ করি, এটা হচ্ছে কিউআর কোড থেকে বেশি জাস্ট সলিউশন। ট্যাগগুলো যে বিভিন্ন ফাস্ট্যাগ যে লাগানো থাকে প্রত্যেকটা গাড়িতে, বিশেষ করে যেগুলো হচ্ছে টুল আদায়ের ক্ষেত্রে যে ফাস্ট্যাগ লাগানো, এরকম কিছু ট্যাগ লাগানো দরকার বেশি। কারণ কিউআর কোড তো এমন হতে পারে যে কোড গাড়িতে আমি আমার কিউআর কোড বসাই দিলাম, মানে কিউআর কোড একটু স্প্রে করে চেঞ্জ করতে, না মানে কিউআর কোডটা গাড়ির লাইসেন্স প্লেটের সাথে কানেক্টেড থাকতে হবে। তো এইটার সলিউশন মাল্টিপল হইতে পারে। ফাস্ট্যাগের মধ্যে কিছু ট্র্যাকিং জিনিসগুলো উইন্ডশিল্ডে লাগাই দিলে জিনিসগুলো, সেই ক্ষেত্রে প্রত্যেকটা গাড়ির ডিটেইলস খুব সহজে বের করা যায়। হ্যাঁ, সো মানে ওইটাই বলছি যে আপনার কিউআর কোড লাগাইতে হবে এমন না, স্ক্যান করে সিমিলার ওয়েতে একটা স্ক্যানার আপনি হচ্ছে মোবাইল দিয়েই করতে পারেন। ঠিক আছে, তারপর হচ্ছে গাড়ি লেন চেঞ্জ করতেছে কি করতেছেন, এইটাও কিন্তু গুগল ম্যাপ দিয়ে ট্র্যাক করা যায়। গুগল ম্যাপে আপনার রং ওয়ে দিয়ে গেলে ও সাথে সাথে বুঝতে পারে, আপনার দেখবেন সাথে সাথে আপনার লোকেশন চেঞ্জ হয়ে যায়। আপনার যদি লাইভ ডিরেকশন শেয়ার দেওয়া থাকে গুগল ম্যাপে, ওই যে যখন আপনি গাড়ি চালান ড্রাইভ করেন তখন লাইভ ডিরেকশন কিন্তু শেয়ার দেওয়া থাকে, মানে ওই লাইভ ডিরেকশনে দেখা যায় আপনি কোন দিকে যাচ্ছেন এবং লেনে আছেন না লেনে নাই। তো শুধুমাত্র গুগল ম্যাপ ইউজ করে কোনো সেন্সর ছাড়া, রাস্তার উপর কোনো সেন্সর বসানো ছাড়া, আপনি যদি আপনার ড্রাইভারের পকেটের ফোন দিয়েই ট্র্যাক করার ব্যবস্থা করেন, যে ড্রাইভারের পকেটে এমন একটা অ্যাপ থাকবে যে এই অ্যাপটা আসলে ও রং ওয়েতে গেলেই ওকে একটা করে ইয়ে করবে আর কি, এবং সেইটা ওই মালিক পক্ষের কাছে চলে যাবে যে আপনার ড্রাইভার রং ওয়েতে ঢুকছিল। সেন্ট্রালাইজ করতে হবে। সো সেন্ট্রালাইজ করা একটা হিউজ কস্ট, বাট ওই যে সেন্সরের এক্সট্রা যে 10 মিলিয়ন টাকা, ওই টাকাটা আমার একটা মোবাইল দিয়ে আমরা কি করতে পারতেছি, সলভ করতে পারতেছি। সো মানে আপনাকে আসলে রাইট। সো এই পয়েন্ট সিস্টেম আসলে ইউরোপে আছে, ওইটা হচ্ছে আপনাদের প্রতিটা লাইসেন্স কার্ডে আসলে একটা পয়েন্ট থাকে। এটা হচ্ছে গেমের যেরকম পয়েন্ট লাইফ থাকে, যে 100 লাইফ আস্তে আস্তে কমতে কমতে মারা যায়,
সেরকম একটা পয়েন্ট সিস্টেম থাকে। সো আপনি যে কয়বার অকারেন্স করান সেই কয়বার আপনার পয়েন্ট আস্তে আস্তে মাইনাস হতে থাকে। এটা স্যার ড্রাইভারদের সেক্ষেত্রে করলে ভালো হয়। স্যার আপনি যেটা বললেন মোবাইল ফোনের দাম বলেন, হ্যাঁ। এটা চেঞ্জ করা হলো, সমস্যাগুলো ওরাই ক্রিয়েট করতেছে। এটা যদি আমরা জাস্ট লাইসেন্স বেসড করে দিই, যে ও রুল ভাবতেছে লাইসেন্স ড্রাইভ করতে পারবে। রাইট, ও লাইসেন্স সাথে সাথে বাজেয়াপ্ত হয়ে যাবে যখন জিরো হয়ে যাবে আপনার ওই পয়েন্টটা। সো দিস ইজ অ্যানাদার সলিউশন। তো আসলে রিসার্চ পেপার কিন্তু আপনারাই এখানে একটা টিম মিলে আপনারা কতগুলা কথা বললেন, আপনারা সমস্যার কথা বললেন, কি কি সমস্যা। ফার্স্ট অফ অল অনেকেই সমস্যার কথা বললেন, এক একজনের অনেকগুলো গাড়ি আছে, বাসগুলো উল্টা উল্টা দাঁড়ায়, তারপর হচ্ছে ট্রাফিক পুলিশ চাঁদাবাজি করে, সারা হচ্ছে গিয়ে ঠিকমতো আইন মানে না। সো অনেকগুলো প্রবলেম বললেন এবং অনেকগুলো সলিউশনও বললেন। দিস ইজ আ রিসার্চ পেপার। সো আপনি যে সলিউশনগুলো বললেন এগুলো বলবেন হচ্ছে আপনার এক্সপেরিমেন্ট অ্যান্ড রেজাল্ট পার্টে, আপনার প্রবলেমটা বলবেন ইন্ট্রোডাকশন পার্টে যে আমাদের এই প্রবলেম আছে এবং আপনারা কিভাবে সলভ করতে চান এটা বলবেন হচ্ছে মেথোডোলজি পার্টে। সো দিস ইজ রিসার্চ পেপার। আপনাদের মুখে মুখে আপনারা একটা রিসার্চ পেপার জাস্ট লিখে ফেলছেন, ঠিক আছে? এটা তার মানে কঠিন কিছু না। প্রবলেমটা যে সলিউশন 100% কারেক্ট হইতে হবে এইটা না, বাট কিছু একটা সলিউশন তো দিচ্ছেন, কিছু একটা তো দিচ্ছেন। সো এই কিছু একটা, ধরেন বাংলাদেশের সব মানে ঢাকার অনেক বড় একটা প্রবলেম হচ্ছে ট্রাফিক প্রবলেম। সো আমরা এই বিষয়ে একটা আলোচনা সভা করলাম, করে বুঝতে পারলাম যে এটার আসলে অনেকগুলো প্রবলেমের গ্যাপ আছে এবং সলিউশন আছে। সো আপনারা যদি এইটা নিয়েই কাজ করেন দেন ইট উইল বি আ গুড রিসার্চ পেপার। হ্যাঁ শিওর। সারা যে আইডিয়াটা দিচ্ছে ওইটাও ভালো, ওই যে ফোনের মাধ্যমে যেমন বাস স্টপের এইগুলো থাকবে ওইটার বাইরে বা ওই বাস স্টপ ছাড়া যদি সে দাঁড়ায়, যদি রাস্তায় জ্যাম না থাকে তাহলে সাথে সাথে তার জন্য মামলা হয়ে যাবে। রেড মার্ক ও হচ্ছে জাস্ট ফর গুগল ম্যাপের ডাটা অ্যানালাইসিস করে দেওয়া যাবে যে রেড কোথায় আছে, যাবে। বাস থামা আছে ওইটা মারা যায়, কিন্তু এটা রেড নাই তারপরে বাস স্টপের ছাড়া থামছে তোর নামে মামলা। সো মোবাইল হচ্ছে ড্রাইভারের ডিভাইসের উপরে ডিপেন্ড না করে প্রত্যেকটা বাসের ডিভাইসটা সিস্টেম করা উচিত। মানে ড্রাইভার তো এই ড্রাইভার অন্য বাসে চালাতে পারে, কারণ একই ড্রাইভার ওই বাসে চালায় সব সময় আপনি না। ড্রাইভার বেসই করা উচিত। সো এই কথা বলেন। সো যেটাই বলছিলাম সলিউশন আসলে মাল্টি। এখন আপনাদের আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে এমন একটা সলিউশনের কথা চিন্তা করতে হবে যেটা আমাদের টাকাও কম লাগবে, সলিউশনও ভালো হবে, কস্ট এফিশিয়েন্ট। সো আপনি যে আমি মোবাইল ফোনের কথা কেন বললাম, কারণ মোবাইল ফোন বাংলাদেশে অলরেডি সবারই আছে। এই ভার্সিটিতে যারা পড়ে আমি এমন কারো দেখি নাই যার মোবাইল ফোন নাই, এবং সবারই স্মার্টফোনই আছে ম্যাক্সিমাম। আপনারা যারা ইউজ করেন হিসাব করলে দেখা যাবে 90%-এরই যদি ছোট ফোনও থাকে সাথে একটা স্মার্টফোন সবারই আছে। সো ইউ ক্যান স্টার্ট ডুইং রিসার্চ অন দ্যাট, যে বাংলাদেশি কীভাবে আমরা সলভ দিতে পারি। সো এটা একটা ভালো রিসার্চ পেপারের আইডিয়া। আমি জাস্ট একটা আইডিয়া দিলাম আপনাদের যে আমরা কীভাবে করতে পারি, এবং সলিউশন আপনারাই দেওয়া শুরু করছেন এবং ভালো কিছু আইডিয়া বেরোয় আসছে। যে কিউআর কোড একটা ভালো আইডিয়া, তারপর আপনি বললেন সেন্সর ইউজ করতে পারেন, এটা একটা ভালো আইডিয়া। তারপর এইগুলা আসলে আপনাদের মাথায় আছে। সো আপনারা জাস্ট জানেন না যে এটা কীভাবে সিস্টেমেটিক ওয়েতে লিখলে একটা পেপার হবে, এটা আপনারা এখনও জানেন না। আপনারা জানেন প্রবলেম, জানেন সলিউশন জানেন। আচ্ছা, সো আমি একটু আলোচনা করে দিই। দেখেন ইন্ট্রোডাকশনের পরে আছে হচ্ছে লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ মানে হচ্ছে এতদিন কে কতদূর কাজ করে রাখছে, এটা হচ্ছে লিটারেচার রিভিউ। মানে আমি এই যে ট্রাফিক সলিউশনগুলো যে দিলেন আপনারা, এই সলিউশন অলরেডি কেউ দিছে কিনা, অলরেডি কেউ মানে অন্যরা আসলে কি কি সলিউশন দিছে। আমি এতক্ষণ যেটা করলাম সেটা হচ্ছে লিটারেচার রিভিউ। মানে হচ্ছে আপনারা এক এক রকম সলিউশন আমাকে দিচ্ছেন, আমি এগুলা নিচ্ছি, রিভিউ করতেছি। সো রিভিউ মানে হচ্ছে লিটারেচার রিভিউ মানে হচ্ছে অন্যরা কি বলছে। আমি পারমিশনকে ডিটেক্ট করতেছি হচ্ছে ব্রেন এমআরআই ইমেজ দিয়ে। এখানে আমার এখানে দেওয়া আছে, কেউ ডিটেক্ট করতেছে টেবিল ডাটা থেকে, কেউ ডিটেক্ট করতেছে সিগন্যাল থেকে, কেউ ডিটেক্ট করতেছে হচ্ছে মানুষের চেহারা দেখে, কেউ ডিটেক্ট করতেছে হাতের লেখা দেখে,
পার্কিনসন যদি হাতের লেখা থেকে ডিটেক্ট করা যায়, হাতের লেখা কাঁপা কাঁপা হয়, ঠিক আছে? সো হাতের লেখা থেকে সো শুধুমাত্র যে আমার ওয়েতে করতেছে সবাই তা না, ব্রেন এমআরআই থেকেও আবার অনেকে করতেছে। আমার সলিউশনই অনেকে দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে তাদেরটার চেয়ে আমারটা ভালো কাজ করতেছে। সো সেটাও আমি কাউন্ট করবো আর কি। এটা হচ্ছে লিটারেচার রিভিউ। দেন হচ্ছে মেথডোলজি। মেথডোলজি মানে হচ্ছে আপনি কিভাবে সলিউশন দিচ্ছেন, আপনার সলিউশন প্রসেসটা কি। এখানে একটা ছবি দেওয়া আছে, এটা হচ্ছে মেথডোলজিক্যাল ছবি, যে আমরা হচ্ছে এখানে প্রথমে হচ্ছে ইমেজ নিচ্ছি, একটা ব্রেন ইমেজ। ব্রেন ইমেজ নিয়ে আমরা ব্রেন ইমেজের যে চারিপাশে যে কালো জায়গাটা আছে না, এই কালো জায়গার তো কোনো দরকার নেই, দরকার আছে আমরা কাজ করবো হচ্ছে ব্রেন নিয়ে। সো এই কালো জায়গার তো দরকার নেই, সো আমরা কালো জায়গাটা কেটে ফেলছি। কেটে ফেলার পর দেখেন ইমেজটা চ্যাপ্টার হয়ে গেছে। সো আমরা চ্যাপ্টারটাকে চওড়া করছি। চওড়া করার পরে দেখেন যে আমাদের ইমেজটা একটু ঘোলা ঘোলা। সো আমরা ইমেজটাকে শার্প করে ফেলছি, ঠিক আছে? তারপরে আমরা ইমেজগুলো নিয়ে একটা মেশিন লার্নিং মডেলের ভেতর পাঠাইছি। একটু আগে যেরকম একটা মডেল ইউজ করলাম, কে নিয়ারেস্ট নেইবার, এটা আর একটা এরকম মডেল। সেই মডেলের মধ্যে পাঠানোর পর মডেল আমাকে বলে দিবে যে ওর পার্কিনসন আছে কি পার্কিনসন নাই। সো দিস ইজ আওয়ার মেথডোলজি। সো আপনাদেরও একটা প্রবলেমে এরকম করে একটা ডায়াগ্রাম আপনারা দেখাবেন এবং সেটা প্রতিটা পার্ট এক্সপ্লেইন করবেন। এটা অলরেডি পাবলিশ, এটা অলরেডি পাবলিশ এবং কি করা পেপার লিখে এক্সপেরিমেন্ট করে কোড সব কমপ্লিট করা লাগে আগে থেকে। এটা তো করার আগে করতে আগে আমার কমপ্লিট করা লাগছে। এক্সপেরিমেন্ট শেষ করে তারপর লিখতে হবে। আমরা তো এক্সপেরিমেন্ট করতেছি না স্যার। আপনারা এক্সপেরিমেন্ট করবেন এবং কিভাবে করবেন আমি ওটা দেখাই দিব। আমার তো কোড নাই, ওগুলো আমি দেখাই দিব, কোড থাকবে, কোড আসবে। আমি জাস্ট আগে কি জিনিসটা আগে বুঝিয়ে দিচ্ছি, পরে আমরা কোড কিভাবে আসে কি করে না করে এগুলো দেখাবো। আচ্ছা, এইখানে আমি এই মেথডোলজিতে এই যে পয়েন্টগুলো না, এই পয়েন্টগুলোই আসলে এই যে ক্রপ অ্যান্ড রিসাইজ, অ্যাপ্লাইং ফিল্টার। ফিল্টার মানে হচ্ছে এই যে শার্প করলাম, ফিল্টার ইউজ করছি, সো এইগুলো এখানে এক্সপ্লেন করা আছে। নেক্সট হচ্ছে এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্টে আমরা হচ্ছে কি টাইপের ডাটা ইউজ করছি, কিভাবে সলিউশন করছি, এটা হচ্ছে এক্সপেরিমেন্ট পার্টে আমার বলা আছে। যে আমাদের ডাটাটা দেখতে এরকম, তারপরে হচ্ছে আমরা এই মডেল ইউজ করছি, এগুলো হচ্ছে এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্টের পর আমাদের রেজাল্টে আপনারা ডাটা সায়েন্সে দেখে আসছেন যে একটা রেজাল্ট জেনারেট হয় যে আমাদের অ্যাকুরেসি কত % আসে, প্রজেক্টে দেখছিলেন, ওটাই হচ্ছে রেজাল্ট। সো আমার এখানে দেখা যাচ্ছে যে রেজাল্টে আমাদের মডেল 99.90% অ্যাকুরেসি দিচ্ছে। অন্যান্য মডেল আছে অন্যদের কাজ করে, এগুলো হচ্ছে অন্যদের কাজ করে। সো অন্যদের মডেল একটা আছে 93, একটা আছে 94, 95, একটা আবার আছে 99.62, ঠিক আছে? সো আমাদের কাছাকাছি আর একটা মডেল আছে, কিন্তু এটা ব্রেন এমআরআই ইমেজ না, এটা আবার সিগন্যাল নিয়ে কাজ করছে। সো এইটাই হচ্ছে রেজাল্ট সেকশন। এবং রেজাল্ট সেকশনের পরে কনক্লুশনে আমরা বলবো যে আমাদের আসলে আমাদের মডেলটা কতখানি ভালো নাকি খারাপ, না কি সমস্যা আছে সমস্যা না আছে, এবং এইটা আমাদের কমিউনিটিতে কি প্রভাব ফেলবে, মানে আমরা যে রিসার্চটা করলাম এটা লাভ কি, এটার উপকারিতা কি, এইটাই এইটুক লাইনে বলা আছে শেষ। এইগুলো হচ্ছে রেফারেন্স মানে হচ্ছে আমরা যতগুলা পেপার পড়ছি সেটাই হচ্ছে রেফারেন্স। মানে এই প্রবলেমের সলিউশন দেখার আগে আমরা এতগুলা পেপার ঘেটে দেখছি যে অন্যরা কি সলিউশন দিছে, অন্যদের কি আইডিয়া, এগুলো দেখে তারপর, কারণ ঘেটে না দেখলে দেখা যাচ্ছে যে আপনি যে সলিউশন দিলেন এটা 1971 সালে একজন দিয়ে দিছে, সো লাভ নেই। এটাই হচ্ছে রিসার্চ পেপার। তো আপনারা হচ্ছে আমি এই পেপারটা আপনাদের শেয়ার দিয়ে দিব যে রিসার্চ পেপার দেখতে কেমন হয়। আপনারা হচ্ছে যেটা চিন্তা করবেন সেটা হচ্ছে আমাদের নিজেরা একটা প্রবলেম চিন্তা করা শুরু করেন যে স্যার এরকম একটা প্রবলেম আছে এবং এটা সলভ এরকম হইতে পারে, সে কীভাবে করা যাইতে পারে, সেইটা হয়তো আমি হেল্প করব। আগে চিন্তা করে আসুন, নিজেরা চিন্তা করেন, পরে চেঞ্জ করা লাগলে আইডিয়া চেঞ্জ করুন। তো আগে নিজেরা একটু চিন্তা করেন যে আপনারা কী টাইপের কাজ করতে ইচ্ছুক। আচ্ছা,
সো এই পর্যন্তই। তাহলে আমরা হচ্ছে পেপার নিয়ে কথা বললাম, আপনারা টিম আপ করা শুরু করেন। আর হচ্ছে আপনাদের পেপার হচ্ছে লিখতে হবে ফাইনালে, এটা মিডে না, ফাইনালে জমা দিতে হবে। সো ফাইনালের আগে আপনাদের মাত্র 4 পেজ, খুব কম, 4 পেজ লিখলে আমি ছেড়ে দিই। তো 4 থেকে 6 পেজ, তো 4 পেজ আপনার অ্যাসাইনমেন্ট এমনিই করেন, তো এইটা করতে এত কষ্ট হওয়ার কথা না। টিম করে আপনারা 4 জনের টিম থাকলে 4 জন 4টা পেজ লিখলে হয়ে গেল। স্যার আমরা রিসার্চ পেপার ইউনিকভাবে কিভাবে লিখতে পারি ইউনিকভাবে লিখতে পারেন। প্রথমে আপনি একটা প্রবলেম চিন্তা করবেন, চিন্তা করে প্রবলেমটা সলভ কিভাবে করবেন এটা বের করতে হবে। এখন আপনারটা ইউনিক কি ইউনিক না, এটার জন্য আপনার ওই যে লিটারেচার রিভিউ এইটা করতে হবে। সো এইটা কিভাবে করতে হবে এটা আমরা সামনের ক্লাসে আলোচনা করব, একদিনে বেশি বুঝে দিলে পরে সবগুলোই ফেলবে। সামনের ক্লাসে দেখবো যে আসলে কিভাবে প্রবলেম খুঁজে বের করতে হয় এবং সলভ করতে হয়, ঠিক আছে? ওকে, সো ক্লাস এই পর্যন্ত থাক।